যে সরকার এখন হয়েছেন তাদের কাছে খুব দ্রুত নির্বাচন প্রত্যাশা করছিলেন বিরোধী দলগুলি, কিন্তু খুব হিম্মতের সাথে এগিয়ে যাচ্ছেন, অত্যন্ত বিমর্ষভাবে ফেরত আসছেন। এটা আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। সম্ভবত তারা একটা ভালো সময় নেবেন, নেওয়ার হয়তো প্রয়োজন। কী ধরনের সরকার, কতটা বৈধতা পাবে, এটা না অনেক প্রশ্ন রয়েছে। লস অফ নেসেসিটি বলে একটা কথা আছে, প্রয়োজনে নিয়ম নাস্তি, প্রয়োজন নিয়ম মানে না, আর সেই নিয়ম ভাঙতে গেলে অনেক সমস্যা হয়। এটা দেশ ও জাতির একটা প্রয়োজন মুহূর্তে লস অফ নেসেসিটির আইনে বা নিয়মে তারা বসেছেন, তাদেরকে অবশ্যই সময় দিতে হবে। বাংলাদেশ ইনসাফ পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমাকে কিছু বক্তৃতার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট আমাদের সকলেরই জানা। প্রায় 1.5 যুগ যাবৎ একটি সরকার এ দেশে সুপ্রতিষ্ঠিত ছিল, সেগুলো সবারই জানা। সাংবিধানিক রীতিনীতি, গণতান্ত্রিক পদ্ধতি কতটা উপস্থিত ছিল, কতটা অনুপস্থিত ছিল, তা সাংবাদিক ভাইদের কাছে, সুধীমণ্ডলীর কাছে উপস্থাপন করা চর্বিত চর্বণ মাত্র। তার কিছু আলোচনা হয়েছে। কোনো এদেশের মানুষ বোকা নয়। আমেরিকান সোসাইটি একটি সরকারকে সাধারণত 2 বার নিয়ে আসে। বাংলাদেশের মানুষ এক দলকে দ্বিতীয়বার আনতে চায় না। একবার এই দলকে আনলেই দ্বিতীয়বার সেটাকে তারা চেঞ্জ করে। এতে বোঝা যাচ্ছে নির্বাচনী দিক থেকে বাংলাদেশের মানুষ আমেরিকার চেয়ে সচেতন। বোকা ভাবার কোনো কারণ নেই। কিন্তু সেটা যে কোনোভাবেই দীর্ঘায়িত করে যদি কেউ মনে করে যে সেটা সঠিক ছিল, সেটা বাস্তবতা নয়। আমরা সবাই জানি যে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক নয়। এটা সাংবিধানিক নয়, এটা আর বিচার বিভাগ থেকে ঘোষণা করা, সেটা বোকামি ছাড়া আর কিছুই না। এটা কে না জানতো? এটা একটা রাজনৈতিক ডিসিশন ছিল, তারপরে আবার পার্লামেন্টে পাশ করা হয়েছে। সেটা পুনরায় উত্থাপনপূর্বক ও তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব বলে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা সাংবিধানিক নয়, অসাংবিধানিক। এটা কে না জানে? তার সাথে আবার লেজুর যোগ করে দিলেন, তবে 2 টার্ম হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে বেশ্যাবৃত্তি অবৈধ, তবে 2 বার, আরো 2 বার করা যায়। এই মুহূর্তে মদ্যপান অবৈধ, তবে আরো 2 বার 2 বোতল পান করতে পারবেন। এই যে বিচার বিভাগে হঠকারিতা, এক লাইনে থাকতে হয়। এর কারণে যে রাজনৈতিক অন্ধকারের সৃষ্টি হলো, যত মানুষ মারা গেল, যত অকর্মগুলো রাজনৈতিক অঙ্গনে ঘটল, প্রত্যেকটার সোয়াব খায়রুল হক সাহেব দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন, এটাকে কেন্দ্র করে বিশাল বিপ্লব হয়ে গেছে। আমি সেটা মনে করি না। কেন? ছাত্রদের যে সুনিপুণ নেতৃত্ব, চেইন অফ কমান্ড, কয়েকজনকে ধরলে আবার বাকিরা কমান্ড দেয়, সবাই সেটা মেনে চলে, এটা হঠাৎ কোটা আন্দোলনের ফল নয়। দীর্ঘদিন যাবৎ তারা কাজ করেছে। লিবিয়ার মতো, লিবিয়া প্রসঙ্গে আমরা জানি গাদ্দাফির অত্যাচার, ছাত্রদের কাছে আমরা শুনেছি 3 জন একত্রিত হওয়া যাবে না, যাকে তাকে ধরে ফাঁসি দিবে। ইউনিভার্সিটির মাঠে ফাঁসি দিত, ছাত্রদের সেটা দেখা বাধ্যতামূলক ছিল। তারপরে ছাত্ররা বিপ্লব করে ফেলেছিল। কিভাবে? সব মোবাইলে। বোধহয় ছাত্ররা সেটা অনুসরণ করেছে। কাজে এটাকে যতভাবেই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, হঠাৎ করে কোটা বিরোধী সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এত বড় নেটওয়ার্ক সৃষ্টি করে ধাপে ধাপে তারা সিদ্ধান্ত চেঞ্জ করে এত বড় বিপ্লব সাধন করে ফেলল, এটা আমার কাছে মনে হয় না। দীর্ঘদিন তারা পরিকল্পনা নিয়েছে, এটা আমার ধারণা। সম্মানিত উপস্থিতি, তাদের এই সফল বিপ্লবকে আমরা স্বাগত জানাই এবং
তারা যে কিছু পারে তা তারা দেখিয়ে দিয়েছে, যেটা বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো পারেনি। আমরা তাদেরকে খাটো করছি না। দীর্ঘদিন যাবৎ তারা প্রচেষ্টা করেছেন, মাঠে নেমেছেন, জেল খেটেছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, এবং আলেম ওলামাগণ যথেষ্ট বক্তব্য দিয়েছে মাঠে ময়দানে। সাংবাদিকদের মধ্যে যারা সৎ সাহসী সাংবাদিক তারাও যথেষ্ট কথাবার্তা বলেছেন, কিন্তু নামানো সম্ভবপর হয়নি, যেটায় ছাত্ররা নামাতে পেরেছে। আসলে ছাত্র আন্দোলন এ দেশে কখনো ব্যর্থ হয়নি, কখনোই না। আইন বিরোধী আন্দোলনে, 52 সালের ভাষা আন্দোলনে ইত্যাদি ইত্যাদি তারা করিয়ে দেখেছে। এবার অন্য ধাঁচে তারা করেছে। সম্মানিত উপস্থিতি, একটা একেবারে কঠিন কর্তৃত্ববাদী একটা সরকারের অবসান হয়েছে। প্রধানমন্ত্রী তিনি দেশান্তরিত হয়েছেন, কিন্তু এর অর্থ এই নয় যে আগের কোনো সরকার কোনো নির্যাতন করেনি। তারা ধোয়া তুলসী পাতা, তা আমি বলছি না, তবে পার্থক্য আছে, হিসাবের কিছু পার্থক্য আছে। 19-20 রয়ে গেছে, সেটা বাস্তবতা। এখন আমাদের সামনে যে কটা প্রশ্ন, সে কটা হলো দ্রুত গতিতে বর্তমান সরকার নির্বাচন দেবেন কিনা। আমরা জানি এই এর পরে, পতনের পরে সরকার গঠিত হয়েছে আন্তর্জাতিক একেবারে নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। প্রথম ধারাবাহিক গতানুগতিকভাবে ছিল, পরবর্তীতে আরও 4 জন ডাকসাইটে লোক নেওয়া হয়েছে। একদম ক্যাবিনেট সচিব, সচিব, সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, বড় বড় অর্থনীতিবিদদের নিয়ে যে সরকারটা এখন গঠিত হয়েছে, এটা কোনো সহজ ছোটোখাটো সরকার হিসাবে গণ্য করলে ভুল হবে। এনারা কতদিন থাকবেন তাও স্পষ্ট। আমাদের সামনে কতগুলো বিষয় আছে। গণতান্ত্রিক হয় নির্বাচিত সরকার, কোয়ালিশন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আর এই উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমরা অতীতে প্রাইম মিনিস্টারিয়াল মোনার্কি দেখেছি, প্রেসিডেন্সিয়াল মোনার্কি দেখেছি, গণতন্ত্রের মেলা কিছু আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, আসলে যৌক্তিকভাবে কতটা যে সরকার এখন হয়েছেন তাদের কাছে খুব দ্রুত নির্বাচন প্রত্যাশা করছিলেন বিরোধী দলগুলি, কিন্তু খুব হিম্মতের সাথে এগিয়ে যাচ্ছেন, অত্যন্ত বিমর্ষভাবে ফেরত আসছেন। এটা আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। সম্ভবত তারা একটা ভালো সময় নেবেন, নেওয়ার হয়তো প্রয়োজন। কী ধরনের সরকার, কতটা বৈধতা পাবে, এটা না অনেক প্রশ্ন রয়েছে। লস অফ নেসেসিটি বলে একটা কথা আছে, প্রয়োজনে নিয়ম নাস্তি, প্রয়োজন নিয়ম মানে না, আর সেই নিয়ম ভাঙতে গেলে অনেক সমস্যা হয়। এটা দেশ ও জাতির একটা প্রয়োজন মুহূর্তে লস অফ নেসেসিটির আইনে বা নিয়মে তারা বসেছেন, তাদেরকে অবশ্যই সময় দিতে হবে। এবং সেটা কতটুকু, যদি এটা বিপদ সৃষ্টি করে পাকিস্তানের মতো আর্মি ব্যাকড কিংবা আর্মি বেসড সরকার আসে, যেটা করেছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো, যে মঈনুদ্দিন, ফখরুদ্দিনের ওই সকল দীর্ঘদিন তারা বসেছিলেন, ওইভাবে যদি বসে পড়েন তাহলে সেটা হতাশার সৃষ্টি করবে। আর দ্রুত গতিতে যদি নির্বাচন দিয়ে কোনো সরকার নিয়ে আসেন, সেটা আরেকটা সমস্যার সৃষ্টি করবে, কেন তারাও এই দেশেরই মানুষ, আমরা মোটামুটিভাবে কাছাকাছি চরিত্রের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন চাচ্ছিটা কি, যে ধরনের ব্যাপক পরিবর্তন বিচার বিভাগে, তারপরে শাসন বিভাগে, তারপরে না আইন বিভাগ এখন নাই বললেই চলে, আইন বিভাগে ওনারাই কয়জন, তারপরে আমলাতন্ত্রে, সেদিন বদিউর রহমান সাহেব বলেছেন, সাবেক এক আমলা কথা প্রসঙ্গে বলেছেন যে এক একটা জাদ্রেল আমলা 1000 ইবলিসের সাথে বড় শয়তান। আমি শুনেছি কথাটা। এক পকেটে রাখে বিএনপি, আর এক পকেটে আওয়ামী লীগ, আর এক পকেটে জাতীয় পার্টি, আর এক পকেটে জামাত রাখে তারা। কাজেই সাবেক ক্যাবিনেট সচিব এখানে এসে কি করবেন, আর আমাদের যে আধামূর্খ এবং অনভিজ্ঞ রাজনীতিবিদরা তাদের কাঁধে চড়ে চলেন, তাদের মায়ের পেছ তারা ধরতেও পারেন না। এটা হয়েছে আরেকটা সমস্যার বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা কামনা করব, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সংশোধিত হওয়ার যে সুযোগ এসেছে, তারা নিজেরা নিজেদেরকে শুধরিয়ে নেবেন। নির্বাচন কমিশনে তারা নতুন দলগুলো যেগুলা
এই আহ্বান করেছেন, আবেদন করেছেন, তাদেরকে যথাযথভাবে অনুমোদন দিবেন। তারপরে একটা নির্বাচন আসবে। নির্বাচন কমিশন অনেকগুলো বাহুল্য আইন দিয়েছে, এতগুলো অফিস থাকতে হবে, এতগুলা থাকতে হবে, সমর্থন থাকতে হবে, এগুলা তাদের বাহুল্য কাজ, এগুলা তাদের নিয়মের মধ্যে পড়ে না। আপনাকে অবগত করবে, আপনি নিয়মতান্ত্রিকভাবে অনুমোদন দিয়ে দিবেন। আপনার কাছে চাকরি চাইতেও যায় নাই, আপনার কাছে পয়সা চাইতেও যায় নাই, আপনার কাছে সুযোগ সুবিধার জন্য যায় নাই, তার রাজনৈতিক অধিকারের জন্য গেছে। আপনি ঘুরাচ্ছেন কেন? এটা কোন কথা আপনাদের? এটা সহজ করে দিতে হবে মানুষের গণতন্ত্র। কয়েকজন ফকির মিলে বটগাছতলা বসে যদি ফকির পার্টি করে, নির্বাচনের কমিটির মানে সমস্যা কোন জায়গায়? আপনি আটকাবেন কেন? ওটা আপনার কাজ নয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শেষ পর্যায়ে যেতে চাই। আপনারা হয়তো কিছু প্রশ্ন করবেন, সেটার উত্তর আমাদের দিতে হবে। আমি লক্ষ্য করছি যে কারা আসতে পারে ক্ষমতায়। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে ক্ষমতাচ্যুত হয়ে তারাই আসতে পারে। সেটা কতটা হবে যুক্তিসঙ্গত? সঙ্গত দিক থেকে আমি এই বক্তব্যগুলো শুনছি। ব্রিটেনে বসে থেকে যে ভাষণ দিচ্ছেন, ভাষণের মধ্যে এখন ভারসাম্য আছে, পরিপক্কতা আছে, কথাবার্তায় মাপ মাত্রা আছে, এটাও বুঝতে পারছি। তারপরে সেক্রেটারি জেনারেল যিনি, কিন্তু আগের থেকেই ভদ্রলোক মানুষ, ওই লাইনে যদি আগায় এই পার্টি, সেটা দেশের জন্য ভালো। কিন্তু অন্যান্যরা আগেই যেরকম উগ্র ভাষণ দিচ্ছেন, যেন নেমে গেছে, ছাত্ররা সুবিধা করে দিয়েছেন, এখনই দ্রুত করে তাদের ক্ষমতায় যে কিছু একটা করতে হবে, না, ওটা কখনো উচিত হবে না। তাহলে শুধুমাত্র বোতলের পরিবর্তন হবে, মদের পরিবর্তন হবে না। জেলাও সেই কদুই থাকবে, বাংলাদেশের যে পরিস্থিতি সেটার পরিবর্তন হবে না। ছাত্রদের মধ্যে থেকে সামান্য কিছু নেওয়া হয়েছে। অনেকে বলে বাচ্চা কাচ্চারা কি করবে, কেন নেওয়া হলো? এরা বাচ্চা নয়, এরাই শিক্ষা দিচ্ছে, এরাই দীক্ষা দিচ্ছে, এরা আদর্শ শেখাচ্ছে, এরা আদব শেখাচ্ছে, রাজনৈতিক প্র্যাকটিস কীভাবে করতে হবে সেগুলা তারা দেখিয়ে দিচ্ছে। গোটা এই রাজনৈতিক যে নর্দমা, যে অপরিচ্ছন্নতার সৃষ্টি হয়েছে, সেখানে তারা যথেষ্ট অবদান রাখছে এবং তারাই আশার আলো দেখাচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস মাঝখান থেকে রচিত হয় না। আমরা যখন ইতিহাসের আলোচনা শুরু করি, তখন 52 সাল থেকে শুরু করি, 71 সাল থেকে শুরু করি, তাহলে এই ভূখণ্ডটা কোথার থেকে আসলো? এটা আমরা আলোচনা বাদ দিয়েছি। এই ভূখণ্ডটা 47-এর পূর্ব পাকিস্তান, সেখানেই বাংলাদেশ। যে ভূখণ্ড সেই ভূখণ্ডই, যে নাগরিক সেই নাগরিক, তাদেরই পরবর্তী প্রজন্ম। এদের থেকে আপনি নতুন কোনো মতবাদ, নতুন কোনো চিন্তা, নতুন কোনো আইডিওলজি, নতুন কোনো সংস্কৃতি চাপিয়ে দিয়ে কিছু করতে পারবেন না, পারেন নাই। কাজেই স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক পথেই হাঁটতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আর আমার আলোচনা লম্বা করতে চাই না। এখানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, ভাইয়েরা বলেছেন, আমরাও বলবো। দেখুন, খুন হয়েছে বহুত। সাধারণ একটা নর্মাল আন্দোলনে এত মানুষ খুনের রেকর্ড নেই। গাদ্দাফি খুন করেছে, সাদ্দাম হোসেন খুন করেছে, স্ট্যালিন পরায় 2 কোটি মানুষ খুন করেছে, ইত্যাদি খুন করেছে বিভিন্ন পরিবেশে। কিন্তু স্বাভাবিক আন্দোলনে এত মানুষ খুন হওয়া নজিরবিহীন। আহত যে কি পরিমাণ হয়েছে তা এখনো হিসাব নিকাশ নেই। আমারও 2-1 সন্তান ঢাকা ইউনিভার্সিটির, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারা ওগুলা নোট করছে আর কি, তারা ওগুলা হিসাব কিতাব করছে। হাসপাতালে যে পরিমাণ রোগী কান্নাকাটি করছে, তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসতে হবে এবং দিচ্ছেন। আমাদের একজন শায়খ তো প্রায় 10 কোটি টাকা দিয়েছেন, তার ব্যক্তিগত পকেটের নয়, মানুষই তার কাছে রেখেছে, উনি দিয়েছেন। দেশের যারা বিত্তবান তারা দেবেন। সম্মানিত উপস্থিতি, প্রশাসন বিনষ্ট করে ফেলা হয়েছিল। গোয়েন্দা বিভাগ যেন জনগণের শত্রু। তাদের মসজিদে গোয়েন্দা, মাদ্রাসায় গোয়েন্দা, ইউনিভার্সিটিতে গোয়েন্দা, কলেজে গোয়েন্দা এবং বিচার বিভাগেও গোয়েন্দা। সাবেক প্রধান বিচারপতি কি ব্রেকিং ড্রিং বোধহয় লিখেছেন, তার সাক্ষাৎকারে বলেছেন
যে আমাকে যে দেশ ছেড়ে চলে যেতে হবে, আমার যে ক্ষমতা, আমার যে দায়িত্বচ্যুত হয়েছি, সেটা আমাকে ডিজিএফআই এর প্রধান এসে বলেছে। তাহলে কোন পর্যন্ত? একটা দেশ হাদিসে এসেছে যে গুপ্তচর বৃত্তি করো না। আমি অনেক বক্তৃতায় বলেছি, আপনি যে গোয়েন্দাগিরি করেন, আপনার দুই কান্দে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে, উপরেও গোয়েন্দা আছে। আপনি সতর্ক চলেন, দেশের জনগণের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেন না। ক্ষমতা থাকলে কেজিবির বিরুদ্ধে করেন, সিআইয়ের বিরুদ্ধে করেন, রর বিরুদ্ধে করেন, পাকিস্তানের গোয়েন্দার বিরুদ্ধে করেন, গোয়েন্দাগিরি করবেন, জাদ্রেল গোয়েন্দাগিরি করেন, শাস্ত্রামি করেন কেন? এগুলা কোন কথা? ডিবি অফিসে অত্যাচার করবেন, গুম করবেন, আয়না ঘরে রাখবেন, এটা কোনো স্বাধীন দেশের চিত্র? এগুলা ভাঙ্গা চুরে এগুলা শেষ করা হয়েছে। আগামীতে যেন একটা গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্রে যেন এগুলার পুনরাবৃত্তি না ঘটে, টোটালি যখন যেন এগুলার ইতি হয়, স্বস্তির সাথে নিঃশ্বাস কাটার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা যেন অব্যাহত থাকে, এটা আমরা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এগুলা করবে কে? একই দেশ, একই মানুষ। ইংরেজ এক কবি বলেছেন, গিভ আস ম্যান, ম্যান ফ্রম এভরি র্যাঙ্ক, ফ্রি, ফ্রেশ অ্যান্ড ফ্র্যাঙ্ক। মানুষ, মানুষ কোথায়? বেছে 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 আমলা নিয়োগ দেওয়া হয়, বেছে বেছে বহু পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের অফিসার বানানো হয়, বেছে বেছে ভালো পরীক্ষা নিরীক্ষা করে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়, বহু পরীক্ষা নিরীক্ষা করে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সেই বিচারপতি সাহেবকে যখন বলা হলো এবার যে কোটা সংস্কার আন্দোলনের চলছে, তাহলে এটা কি হবে, আপনারা একটা রুলিং দেন। সরকার বলে বিচার বিভাগে যেতে হবে, আবার ওনারা দাবি করছে পার্লামেন্টে পাশ করতে হবে, পোস্ট পিলার করা শুরু করে দিলেন। এদিক থেকে ওদিক দৌড়ায়, ওদিক থেকে সেদিক দৌড়ায়। তারপরে বিচার বিভাগ সেটা আমলে নিলেন। আমলে নেওয়ার পরে দীর্ঘদিন টাইম দিয়ে দিলেন। আমি তখন একটা মসজিদে খুতবা দিচ্ছিলেন, এ নিয়ে আলোচনা করলাম। সাবেক নির্বাচন কমিশনার একজন খুব স্নেহ করেন আমাকে বলে, মুসলিউদ্দিন, তোমার কি এটা কন্টেম্পট অফ কোর্ট হলো না? আমি বলি হোক, দৈনিক 50টা করে কন্টেম্পট অফ কোর্ট হওয়া দরকার, এবং 50টা করে মামলা হওয়া দরকার, আদালত অবমাননার, না হলে আদালত সুস্থ হতে আসবে না। লম্বা ডেট ঘোষণা করলেন, তারপরে সেটাকে সংকুচিত করে নিয়ে আসলেন, তারপরে মারামারি সুদীর্ঘ হতে থাকলো। তারপরে যখন একটা আবেদন করা হলো যে গুলিটা যেন না করে পুলিশ, লয়াররা দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। বললেন যে আর্জি ঠিক মতো হয় নাই, উপস্থাপন ঠিক মতো হয় নাই, কে মামলা দায়ের করলে সেটা ঠিক নাই। তখন আমার একটা ঘটনা মনে পড়ে, আমেরিকার টেক্সাসের 60-এর দশকে পাবলিক নয়সেন্সের একটা মামলা আছে, পাবলিককে বিরক্ত করার। এক মহিলা সেখানে উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। 60-এর দশকের আমেরিকা এরকম না, আর আমেরিকার গ্রামগঞ্জ কিন্তু এরকম না। শহরের কিছু বাজে চিত্র আমরা জানি, কিন্তু আমেরিকার গ্রামগঞ্জে তারা অনেক শালীন জীবনযাপন করে। ব্রিটেনেরও আমরা যে চিত্র দেখি সেটা পুরা দেশের বাস্তব চিত্র নয়। পুরা উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, মামলা দায়ের করা হলো টেক্সাসের কোর্টে, যে পুরা উলঙ্গ হয়ে নারী দাঁড়িয়েছিল, পাবলিক নয়সেন্সের মামলা দায়ের করলাম। মাননীয় প্রসিকিউটর যারা আছেন, যাদের দ্বারা তদন্ত করিয়েছেন, কোর্ট পরে ফয়সালা বললেন যে মামলা খারিজ। কেন? যে আপনার আরজিতে ভুল আছে। কি ভুল আছে? যে আপনারা বলছেন উলঙ্গিনী ছিলেন। উলঙ্গিনী উনি ছিলেন না, মাথায় হেড ছিল এবং পায়ে জুতা ছিল, সুতরাং মামলা খারিজ। সম্মানিত উপস্থিতি, লয়াররা দুই ভাগে ভাগ হয়ে গেলেন। মামলা ঠিক মতো হয় নাই, আরজি ঠিক মতো হয় নাই। দেখুন মানবতা কতটুকু। এখানেও কি দ্বিধা বিভাজিত হওয়ার কোনো অবকাশ ছিল? প্রধান বিচারপতি একটা বেঞ্চ গঠন করলেন, কিন্তু সেকেন্ড ম্যানকে তিনি ছুটি দিয়ে দিলেন, ওনার বিবেচনা শক্তি। ছুটি দেওয়ার পরে সে জায়গায় একজন বিচারপতি তিনি দিলেন না, কিংবা নতুন করে তিনি বেঞ্চ গঠন করলেন না। তাহলে বিচার বিভাগের বিচারপতিদের বিবেচনা শক্তি, তাদের বিবেকের তাড়না, তাদের দায়বদ্ধতা কতটুকু রয়েছে? কাজে প্রতিটা ক্ষেত্রের যে পচন, মাছের পচন ধরে মাথার থেকে, আমাদের দেশের পচন ওই মাথা থেকেই শুরু হয়েছে। কাজে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটি বিভাগের মোটামুটি কাম্য পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য
একটা স্বাভাবিক সময়ের প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার কতটুকু পারবেন তা আমরা জানি না, তবে আমরা পাকিস্তানের মতো আর্মি ব্যাক যেরকম চাই না, দ্রুত গতিতে নির্বাচনের মাধ্যমে আবার যে লাউ সেই কদু, শুধুমাত্র বোতলের পরিবর্তন সেটাও না, আবার ছাত্র যারা তারাও ছোট, তারাও যেন কিছু অবদান রাখতে পারেন। সব কিছু মিলেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইনসাফ পার্টি কি চায় তা নিয়ে আপনাদের কাছে কথা তুলে ধরেছেন। আমার 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচারিক সংস্কার ইত্যাদির ক্ষেত্রে যে সৎসাহসী পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা আলোচনা আপনাদের সাথে হয়েছে। দেখুন, ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটে গেছে। এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, বোর্ডের চেয়ারম্যান বাতিল করে দিলেন। শিক্ষা বিভাগের দায়িত্ব যিনি আসেন তিনি উষ্মা প্রকাশ করলেন, যেটা আরো বিবেচনা করা দরকার ছিল। তার মানে কি সমন্বয়ের গ্যাপ এখানেও পড়েছে? সমন্বয়কারী ছাত্র সেও বলে আমরা তো এটা বলিনি, তাহলে এটা করলো কে? হঠকারী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আহত তাদের ক্ষেত্রে কনসিডার করেন, বাকিদের ক্ষেত্রে কি? মেধাবী মেধা 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 নিয়ে এত সংগ্রাম, মেধাবীরাই বঞ্চিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা নির্বাচনী ব্যবস্থার কথা বলেছি, আইনের কথা বলেছি, বিচার বিভাগ পরবর্তী সরকারের পূর্ববর্তী সরকারের মৌলিক বিভ্রান্তিগুলো যা তা আমরা আলোচনা করেছি। আমরা চাই মানবিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, আইন ও বিচারের চোখে সাম্যের বাংলাদেশ, সুষ্ঠু সহজ নির্বাচন প্রক্রিয়ার বাংলাদেশ, অর্থনৈতিক ভারসাম্য ও সুষম বন্টনের বাংলাদেশ, মেধার সাথে সততা নিষ্ঠার বাংলাদেশ, জবাবদিহির বাংলাদেশ, পারস্পরিক সহনশীলতা, সহানুভূতি ও সম্মানবোধের বাংলাদেশ, দায়িত্বশীল আচরণের বাংলাদেশ, পারস্পরিক সহাবস্থানের বাংলাদেশ, সংখ্যালঘুদের জন্য নিরাপদ অবস্থানের বাংলাদেশ, উন্নত নীতিনৈতিকতার বাংলাদেশ, ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, মাদক ও জুয়ামুক্ত বাংলাদেশ, বৈদেশিক চাপ মুক্ত, সব দিক থেকে শক্তিশালী, স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ, গঠনমূলক ও পরিশীলিত মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, সাংবাদিকদের যথাযথ স্বাধীনতার বাংলাদেশ, এই সকল নীতি এবং আদর্শ নিয়ে বাংলাদেশ ইনসাফ পার্টি, আপনাদের জাতীয় ইনসাফ পার্টি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এতটুকু বক্তব্য রেখে আমি আপনাদের সম্মান থেকে সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ।